শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, দ্রুতই ফিরবে আস্থা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স ও রপ্তানি আয়ের সুখবর দিলেন গভর্নর। নির্বাচন হলে কেটে যাবে দেশে চলমান সংকট, বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ। হঠাৎ ভ্যাট বৃদ্ধিতে বাড়বে মূল্যস্ফীতি, বলছে ঢাকা চেম্বার। অধ্যাদেশ বাতিল ও ট্রাক সেল ফের চালুর দাবি জাতীয় নাগরিক কমিটি। ভারতের কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টায় উত্তেজনা বাড়ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত এক বাংলাদেশি। এবং আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছর বল করতে পারবেন না সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় এই সিদ্ধান্ত, বাধা নেই ব্যাটিংয়ে। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। খুব তাড়াতাড়ি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে রাজনৈতিক অস্থিরতা কেটে গিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলেই মনে করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশে বর্তমানে 4 মাসের ব্যয় নির্বাহের মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনার রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, গেল 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তিনি। প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের প্রবাহটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের 80% ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গভর্নর। বিগত সরকারের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান তিনি। টাকা 80% ফেরত আসছে, 20% আসে নাই, সেটা নিয়ে মামলাও চলছে এখন নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক কোর্টের সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে $50 মিলিয়ন মতো আছে বা 600 কোটি টাকার মতো, সেটা আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে। তার আশা, রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে। এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, ফিরবে বিদেশি বিনিয়োগকারীরা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শও দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন হলে দেশের সংকট দূর হবে। কোনো হঠকারিতা না করে নতুন বাংলাদেশ করতে ধৈর্য ও ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের অধিবেশনে অংশ নেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত নিহতদের স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 24-এর আত্মত্যাগকারীদের যেন কেউ ভুলে না যায় সে আহ্বান জানান স্বজনরা। আপনারা প্রত্যেক শহীদ পরিবারদেরকে মনে রাখবেন, শহীদদেরকে ভুলে যাবেন না। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতারা। তাদের মতে দ্রুততম সংস্কার শেষ করে নির্বাচন না দিলে সংকট আরো বাড়বে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ যেভাবে জর্জরিত হয়েছে, তার থেকে কোনো পরিত্রাণ আমরা পাই নাই। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে শহীদের রক্তের সাথে গাইবাদি করা হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হঠকারিতায় না গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। নির্বাচন হলে চলমান রাষ্ট্রীয় সংকট দূর হবে বলেও মনে করেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। পাঠ্য বইয়ে এখনো বিকৃত ইতিহাস রাখার সমালোচনাও করেন তিনি। শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে, আবারও যে বই ছাপা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। প্রতিবারই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 10 জানুয়ারি বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রায় 100 দেশের 3,500-এর মতো অতিথি অংশ নেন এ অনুষ্ঠানে। মার্কিন এ বার্ষিক অনুষ্ঠানটি প্রথম প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বার্ষিক এ অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও একই পথ অনুসরণ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। হঠাৎ ভ্যাট বৃদ্ধি বাড়াবে অর্থনৈতিক সংকট, বাড়বে মূল্যস্ফীতিও। এতে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বিপাকে পড়বেন বিদেশি বিনিয়োগও। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানালেন ঢাকা চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। চলমান পরিস্থিতিতে এলডিসি উত্তরণের বিষয়ে সরকারের আরও ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কায়েস রাহাতের রিপোর্ট। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে ব্যক্তি খাতে বিনিয়োগে। এমন অবস্থায় জ্বালানির দাম 150% এবং 10% থেকে 20% কর বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। এতে বিদেশি বিনিয়োগ আরও কমার আশঙ্কা করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনের দাবিও জানান তিনি। Promoting collaboration between government and private sector to ensure seamless integration of automated tax regime. Expanding the tax base through improved tax collection mechanism, broadening the scope of tax entities. সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়,
আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। তাসকিন আহমেদ জানান, এদেশে বিনিয়োগ করতে 29টি প্রতিষ্ঠান থেকে 141 ধরনের ছাড়পত্র নিতে হয়। এসব জটিলতায় কমেছে বিদেশি বিনিয়োগ। এতে রপ্তানি 10.5% কমে দাঁড়িয়েছে 45.64%। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। এ সময় মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দিয়ে পোশাক খাতের নতুন বাজার সৃষ্টি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন নতুন ডিসিসিআই সভাপতি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এদিকে ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল ও ট্রাক সেল কার্যক্রম ফের চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আইএমএফ এর ঋণ টানতে ভ্যাট ও কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে সংস্থাটির শর্ত পুনর্বিবেচনা করার দাবিও জানান সংগঠনটি। দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। 72-এর সংবিধান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অতিভক্তি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব দল মুক্তিযুদ্ধের সঙ্গে সংবিধান মিলিয়ে ফেলছে। তাদের নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এমন বক্তব্যের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একমত নয় বলেও জানান তিনি। আক্তার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারে। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। সাইবার সুরক্ষার মতো আইনের মাধ্যমে রাষ্ট্রই জনগণের মানবাধিকার নষ্ট করছে বলে মন্তব্য করেন ভয়েস ফর রিফর্মের মানবাধিকার কর্মীরা। এই সময় তারা আইনের অস্পষ্টতা থাকলে অধ্যাদেশ পরিবর্তনেরও আহ্বান জানান। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভয়েস ফর রিফর্মের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন পাওয়া খসড়া অধ্যাদেশের নানা দিক। এ সময় নতুন মোড়কের পুরনো আইন ফেরানোর চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। আলোচনায় আরও উঠে আসে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন কাজে লাগিয়ে করা হয়রানির গল্প। এই আইনে অনেকগুলো আন্তর্জাতিক যে নীতিমালা আছে মৌলিক মানবাধিকারের, সেইগুলো ধারাগুলোকে আসলে তারা নীতিগুলোকে কোনো রকমের ভ্রুক্ষেপ করেন নাই, এবং একই সাথে তারা যেটা করেছেন যে নিজেদের বানোয়াট কতগুলা ধারা তারা এখানে বসিয়েছেন। মানবাধিকারের লেন্স কিন্তু ব্যবহার করা হয়নি, জনগণের স্বার্থের লেন্স ব্যবহার করা হয়নি, নিপীড়ন কিভাবে করা যায় সেই লেন্স ব্যবহার করা হয়েছে। এবং এটা আমি মনে করি মৌলিক একটা জায়গা যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই আইনটার যেখানে যেখানে অস্পষ্টতা আছে সেগুলো ব্যাখ্যা, সেগুলো স্পষ্টকরণ অত্যন্ত জরুরি। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন 2 বাংলাদেশি। এদিকে শুক্রবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এসব ঘটনায় শনিবারও উত্তেজনা বিরাজ করছে 2 জেলার সীমান্তে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন রিপোর্ট। বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এর বিচার চাই, বিচার যদি করে দেন তো দেন, না হলে দেন না, কি করবো, বিচারটা চাই। বাগান ধুইতে যেই ছিল, কিন্তু সকালে নামাজ পড়ে বাড়ি শুনছি যে ছেলেকে গুলি লেগে। শহীদুল গেছিল আমবাগানে বীজ দিতে, কিছুক্ষণ পরে শুনছি শহীদুলকে ইন্ডিয়ার বিএসএফ গেট খুলে আসা সীমান্ত এলাকা থেকে তাকে গুলি করে গেছে। শহীদুল সে একদিন ভালো ছেলে, কোরআনের হাফেজ ও ছেলে, কোনোদিন এলা খারাপ কাজে জড়িত না। কাজে গেছিল, বিএসএফ এর লোককে গুলি করেছে, এখন কিভাবে যে আছে তা বলতে পারবো না। বিএসএফ মাঝে মধ্যে গুলি করে, এটা তো ঠিক না, আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আহতদের মধ্যে মিজানুর নামে একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন, শহীদুল ইসলাম নামে আরেকজন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেলে। ভোর 5:30 নাগাদ এই রোগীটি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছে। তো আমরা প্রাথমিকভাবে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিই। আমরা জেনেছি যে তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলি আছে
এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অতি শীঘ্রই তার অস্ত্রোপচারের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। এদিকে শুক্রবার আবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে তারা। এ নিয়ে বিজিবি বিএসএফ রিজিয়ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের কথা জানিয়েছেন 51 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। তাদেরকে স্ট্রংলি প্রোটেস্ট করার পরে দেন তাদেরকে আমরা জানিয়েছি যে ইউ হ্যাভ টু স্টপ দি ওয়ার। দেন তারা ডিসাইডেড যে হ্যাঁ আমরা কাজ বন্ধ করছি। ফাইনালি তারা কাজ বন্ধ করেছে এবং আমরা বলেছি নো ফার্দার প্রোগ্রেস। কোন জায়গায় কি প্রবলেম, কেন এই জায়গাতে করা যাচ্ছে, জিরো লাইনের থেকে 150 মিটার ভিতরে আসতে পারছে, যেতে পারছে না কেন, জিরো লাইনে কেন করছে, কেন পিছনে আসছে না 150 মিটার, তাদের এই ফল্ট গুলো আমরা বের করে তাদের সাথে আবার বসে ফাইনালি বড় লেভেলের যে ডিসিশন আমরা কালকে আমাদের রিজন কমান্ডার লেভেলে আইজি লেভেলেও কালকে মিটিং আছে, তার আগে আমরা এখানকার ফিডব্যাকটা দিব, গ্রাউন্ডের পিকচার, তারপরে হয়তো একটা ফাইনাল ডিসিশন হবে যে এটা নিয়ে কি করা যায়। এসব ঘটনায় শনিবার উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল ১১ জানুয়ারি। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সভাপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটি নির্বাহী সদস্য জালাল আহমেদ। উদ্বোধনী আয়োজনে সঙ্গীত পরিবেশন করে জলের গান। আর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চীনা নির্মাতা চিউ ঝ্যাংয়ের সিনেমা মুনম্যান। এবছর উৎসবের কান্ট্রি ফোকাস চীন। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে ৭৫ দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। এই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি একটি বিশেষ গুরুত্ব বহন করে। তো এই উৎসবের প্রতি আমার শুভকামনা থাকবে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যে সরকারের কাছ থেকে কোন ধরনের প্রণোদনা, কোন ধরনের সাহায্য পেলে এই ধরনের অনুষ্ঠানগুলো আরও কার্যকরভাবে করা সম্ভব। আমরাও সেগুলো বিবেচনা করব যাতে ভবিষ্যতে এই ধরনের আয়োজন আন্তর্জাতিক মানের বা প্ল্যাটফর্মে যে আয়োজনগুলো ঢাকায় হচ্ছে সেটা আমরা আরও কীভাবে সহযোগিতা করতে পারি, কীভাবে আরও বড় পরিসরে আরও অন্তর্ভুক্তি করে আমরা এটি করতে পারি। মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় যুবদল নেতা তরিকুলের ছিনতাইয়ের ঘটনায় তরিকুল সহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য প্রত্যাহার করা হয়েছে শ্রীনগর থানার ওসি কাইম উদ্দিন চৌধুরীকে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার। শুক্রবার রাতে তরিকুলকে গ্রেপ্তার করার পর বিএনপির কর্মীরা থানায় হামলা করে এবং ওসি অপারেশন কক্ষে ভাঙচুর করেন। এই সময় তরিকুল, সিয়াম পাঠান, শুভ পাঠান সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় অপরাধের সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ফরিদপুরে এক যুবককে হত্যার ঘটনায় মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার বিকেলে প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুর বাজার এলাকায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তারা সড়কে বসে পড়েন। এ সময় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। বিক্ষোভকারীদের দাবি, কানাইপুর ইউপি চেয়ারম্যানের হুকুমে তার ভাই খায়রুজ্জামান খাজার বাহিনী ওবায়দুরকে তুলে নিয়ে হত্যা করেছে। রাজধানীর এক অভিজাত হোটেলে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবাল এবং ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপক সহ
সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে 136টি শাখার ব্যবস্থাপক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাজধানীর ধানমন্ডি 15 স্টাফ কোয়ার্টারে জমকালো আয়োজনে শুরু হয়েছে স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের 2 দিন ব্যাপী একক আবাসন মেলা। ডাউন পেমেন্টের নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগানকে সামনে রেখে মাত্র 33টি প্লটের জন্য বিভিন্ন অফার থাকছে স্বপ্ননিবাস বর্ষপূর্তি আবাসন মেলায়। প্রথম দিন মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেলার উদ্বোধন করেন স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান শাওন। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত সহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা। খেলা সংবাদ। বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ব্যর্থ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে চেন্নাইয়ে তাঁর দ্বিতীয় পরীক্ষার ফলাফলও নেতিবাচক। ফলে আগামী 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। দীর্ঘ 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বারপ্রান্তে এসে বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত 21 ডিসেম্বর চেন্নাই আইসিসি অনুমোদিত সেন্টারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। লাভবারো ইউনিভার্সিটিতে দেওয়া প্রথম পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর চেন্নাইয়ের দ্বিতীয় পরীক্ষায় ছিল সাকিবের শেষ সুযোগ। এরপর থেকেই তার নিষিদ্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আজ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ওই ম্যাচে 2 ইনিংসে 63 ওভার বল করে 9 উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ দূর করতে পারেননি সাকিব আল হাসান। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। এর আগে গত বছরের 2 ডিসেম্বর লাভবারোতে প্রথম পরীক্ষায় মোট 4 ওভার বল করেন সাকিব। তার নিয়মিত অ্যাকশন প্রথম 3 ওভারে ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় সাকিবের কোণে নির্ধারিত 15 ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। লাভবারোর ফলাফল নেতিবাচক আসায় তিনি চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। তাই আগামী 1 বছর শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলতে হবে সাকিবকে। কারণ আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন টেস্টের নিয়ম অনুযায়ী কোনো বোলার পরপর 2টি বোলিং অ্যাকশন পরীক্ষায় ত্রুটিযুক্ত প্রমাণিত হলে তিনি পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবেন না। আইসিসির নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় পরীক্ষার রিপোর্টে ভুল আছে তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন। তবে পরপর 2 বার ব্যর্থ হওয়ার ফলে 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি নতুন কোনো পরীক্ষার সুযোগও পাবেন না তিনি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।